শুভ সকাল শিক্ষার্থীগণ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের উপনিবেশিক শাসন এবং উপনিবেশিক শাসনটা কিভাবে আসলো বাংলাদেশে। মূলত আমরা এটা আলোচনা করব যে উপনিবেশিক শাসনটা কি, এটা কখন কিভাবে এটা বাংলাদেশে এসেছে এবং এর আগের পটভূমিটা কি ছিল, কোথা থেকে এটা এসেছে এবং কখন এসেছে এবং কিভাবে এসেছে। তো প্রথমে আমরা দেখে নিই আসলে যে এই উপনিবেশিক শাসন এটা আসলে কি। এখন উপনিবেশিক শাসন বলতে আমরা একটা শাসনকে বোঝাই যেটা হলো আমার একটা দেশ আছে, আমি সেই দেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে গেলাম বাণিজ্যের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে বাণিজ্যের উদ্দেশ্যে হয়, অন্যান্য উদ্দেশ্য হতে পারে। অন্য একটি দেশে গিয়ে আমি সেখানে আমার সোজা বাংলায় বললে বোঝানো হবে যে আমি সেখানে গিয়ে আমার অফিস বানাইলাম এবং পরবর্তীতে আমি আমার দেশ থেকে আরো কিছু লোক নিয়ে সেখানে নিয়োগ করলাম। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হলো উপনিবেশিক শাসনে কতগুলো বৈশিষ্ট্য থাকবে। যেমন যার উপনিবেশিক শাসনটা নিয়ে আসবে কোনো দেশে, তাদের মনোভাব থাকবে এমন যে এই দেশটা কখনো আমাদের না। তারা সবসময় মাথার মধ্যে এটা রেখে দিবে যে আমরা এই দেশে আসছি শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, এই দেশ কখনো আমাদের না, আমাদের এই দেশে স্থায়ী হওয়ার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, আমরা এই দেশে কখনো থেকে যাব না। এমন একটা অবস্থায় আসছি যে যেখানে আমাদের লভ্যাংশ বেশি পাবো, মানে লাভের পরিমাণ বেশি হবে, আমরা সেখানে ঘাঁটি স্থাপন করব। আবার যখন দেখবো যে আমাদের লাভের পরিমাণ কম হচ্ছে বা ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে, তখন আমরা সেখান থেকে আবার অন্য স্থানে কিন্তু মুভ করে চলে যাব। তো এটা হলো উপনিবেশিক শাসনের একটা অবস্থা। আর একটা অবস্থা যে এই উপনিবেশিক শাসন থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে লভ্যাংশ অন্যান্য তার দেশে নিয়ে যায়, কারণ তারা এই দেশে ব্যবসা করে, ব্যবসা করার জন্য অন্য দেশ থেকে মানুষ নিয়ে আসে এবং তারা ব্যবসা করার ফলে যে প্রচুর পরিমাণে লভ্যাংশটা পায়, তারা তা এক কথায় বলতে গেলে যায় যে পাচার করে নিয়ে যায়। তো এই গেল উপনিবেশিক শাসনের একটা সংজ্ঞা বলা যেতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? এক কথায় বলা যেতে পারে যে কোনো শক্তিশালী রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে, বিশেষ করে যে সকল রাষ্ট্র সম্পদের দিক থেকে শক্তিশালী, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা যেসব দেশে বেশি বা কম মূল্যে শ্রম পাওয়া যায়, সেসব দেশে গিয়ে তারা ঘাঁটি স্থাপন করে, সেই দেশের থেকে লভ্যাংশ বা মুনাফা নিজের দেশে নিয়ে যায় এবং সবসময় একটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে রাখে যে না, এই দেশের মানুষ বা এই দেশের মাটি বা এই দেশের কোনো কিছু আমাদের আপন নয়। এটাই হলো উপনিবেশিক শাসন। এখন তোমরা কি আমাদেরকে বলতে পারবে যে উপনিবেশিক শাসনটা আসলে বাংলাদেশে কখন শুরু হয়েছিল আর কখন শেষ হয়েছিল? যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে চলে আসা যায় যে উপনিবেশিক শাসনটা আসলে কিভাবে আসলো বা তারা কিভাবে খুঁজে পেল আমাদের। 1498 সালে একজন নাবিক এবং তার নাম হলো ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা কি করেছে, উনি সেলিং করার মাধ্যমে উনি কিন্তু পর্তুগিজ থেকে বাংলাদেশে এসে, বা বাংলাদেশ না, ওটা আসলে ভারতবর্ষ ছিল, ভারতবর্ষে এসে কলকাতা বন্দরে ওনার হলো সেলিং করেছে। তারপরে উনি আসলে মূলত ভারতবর্ষটাকে ডিসকভার করেছে। এখানে কিন্তু একটা মজার তথ্য আছে, এই ভাস্কো ডা গামার পূর্বে আরেকজন নাবিক যিনি কিনা ভারতবর্ষের খোঁজে বেরিয়েছিলেন এবং তিনি ভারতবর্ষে না এসে উল্টো পথে চলে যান এবং তিনি আমেরিকা আবিষ্কার করে ফেলেন এবং তার নাম দেন ওয়েস্ট ইন্ডিজ। এটা আমরা অনেকেই জানি। তো সেই নাবিকটার নাম কি ছিল তা যদি তোমরা কেউ জেনে থাকো তাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো এখন ভারতবর্ষে যে এলেন ক্রিস্টোফার কলম্বাস, ওনার আসার পেছনে কিন্তু একটাই কারণ ছিল যে ইউরোপ দেশের লোকরা জানতো যে এশিয়ার এই দক্ষিণ অঞ্চল অনেক ধন সম্পদে সমৃদ্ধ, তাদের এখানে প্রচুর পরিমাণ কাঁচামাল পাওয়া যায়, তাদের এখানে প্রচুর পরিমাণ মশলা জাতীয় দ্রব্য পাওয়া যায় এবং এখানে আবার একটা মজার বিষয় আছে, সেটা হলো ইউরোপে কিন্তু চতুর্দশ শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটে। আর শিল্প বাণিজ্য বিপ্লবের জন্য তাদের ওখানে নতুন নতুন অনেক কারখানা, শিল্প কারখানা গড়ে ওঠে। আর আমরা জানি শিল্প কারখানায় জানার জন্য কিন্তু অবশ্যই কাঁচামালের প্রয়োজন হয়। তারা এই এশিয়া থেকে ইউরোপে অনেক কম মূল্যে কাঁচামাল তারা কিন্তু নিয়ে যেত
তো তাদের এখানে আসার মূল লক্ষ্যটা কিন্তু ছিল কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে নিয়ে যাওয়া। তো এই লক্ষ্যে তারা অনেক দিন ধরে জানতো যে এশিয়ার দক্ষিণ অংশে এরকম সহজলভ্য কাঁচামাল পাওয়া যায়, কিন্তু তারা খুঁজে পাচ্ছিল না যে আসলে অঞ্চলটা কোথায়। তোমরা যদি, হ্যাঁ আমি নাবিকটার নাম এখন বলে দিচ্ছি, তোমরা যদি কলম্বাসের জীবনী পড়ো বা কলম্বাসকে নিয়ে কোনো বই পড়ো, জানবে যে কলম্বাস কিন্তু জীবনে অনেকবার ট্রাই করেছেন, অনেকবার ফেল হয়েছেন, আবার ট্রাই করেছেন শুধুমাত্র কিন্তু এই ইন্ডিয়াকে আবিষ্কার করার জন্য। এখন সেই আবিষ্কারটা আলটিমেটলি কিন্তু আমাদের ভাস্কো ডা গামা করে ফেলেছে। এরপরে একটা ধাপ আসে, সেটা হলো যে তারও প্রায় 200 বছর পর 1648 সালে ইউরোপীয়দের একটা দ্বন্দ্বযুদ্ধ চলছিল ইউরোপদের মধ্যে। তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তির নাম হলো ওয়েস্টফালিয়ার চুক্তি। এই ওয়েস্টফালিয়ার চুক্তিটা কি ছিল, যে আমরা এখন যুদ্ধ করব না, আমরা শান্তি চাই এবং আমরা আমাদের মতো করে নিজেরা গ্রো করবো, বা আমরা আমাদের মতো করে এখন আমাদের স্বাভাবিক জীবনের লক্ষ্য নজর দিব, বা আমরা আমাদের স্বাভাবিক জীবন, ব্যবসা বাণিজ্য কিভাবে প্রসার করা যায় এই দিকে নজর দিব। তো এই চুক্তিটার ফলে ইউরোপে আমরা জানি যে অনেক শক্তিশালী কিন্তু কতগুলা জাতি ছিল, এবং যারাই কিন্তু আমাদের মূলত উপনিবেশিক শাসন স্থাপন করেছে। এর মধ্যে কারা কারা আছে তোমরা যদি জানো কমেন্ট করে জানিয়ে দাও, আর আমি বলে দিচ্ছি কারা কারা আছে। এর মধ্যে প্রথমত রয়েছে ইংল্যান্ডের অধিবাসীরা, ইংরেজরা, তারপরে রয়েছে ফ্রান্সের অধিবাসীরা বা ফরাসিরা, তারপরে রয়েছে পর্তুগালের অধিবাসীরা বা পর্তুগিজরা। তো এরা কিন্তু তখন আলাদা আলাদাভাবে ভারতবর্ষে আসা শুরু করে, এবং এই সময়টার পর থেকে কিন্তু ভারতবর্ষের মূলত উপনিবেশিক শাসন শুরু হয়ে যায়। আর আমরা জানি যে আমাদের সবচেয়ে বেশি ডমিনেট করেছে ইংরেজি শাসকগণ, কিন্তু তারা কিন্তু প্রথমে বাংলাদেশে আসেনি। তার আগে যারা এসেছিল তারা কিন্তু ছিল পর্তুগিজগণ। তো এরপরে যখন এই কতগুলো মানুষ আসতে থাকে, এখানে তাদের ব্যবসা আরো বিস্তার করতে থাকে, এবং তারা এখানে এসে দেখে যে এখানে তারা গল্পে যা শুনেছিল যে ভারতবর্ষে এরকম সহজলভ্যে অনেক কাঁচামাল পাওয়া যায়, তারা এখানে এসে দেখে যে তার থেকেও আরো অনেক গুণ বেশি। যেমন একটা সমীক্ষায় দেখা গেছে যে 18 সালের মাঝামাঝির দিকে, মাত্র 4 বছরে, 1680 সালের মাঝামাঝির দিকে, 18 সাল ভুল বলেছি, 1680 সালের মাঝামাঝির দিকে তারা মাত্র 4 বছরে যেই পরিমাণ মুনাফা বা রপ্তানি আয় করেছে তার পরিমাণ ছিল প্রায় 18 লক্ষ টাকা, এবং সেই সময় 18 লক্ষ টাকা কিন্তু অনেক। এবং আমরা জানি যে একটা ইন্ডাস্ট্রির বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মী নিয়োগ হয় 50 জন, 100 জন এরকম করে একটা প্রতিষ্ঠানে কিন্তু কর্মী থাকে। এবং তোমরা শুনে অবাক হবে যে তখন উপনিবেশিক শাসনে, তখন কিন্তু তারা পাকাপোক্তভাবে এখানে তাদের ঘাঁটি স্থাপনও করে নাই, কিন্তু তখনই তাদের মোটামুটি শিল্প কারখানায় বা তাদের ব্যবসা বাণিজ্যের অংশে প্রায় 100 লাখ লোক কাজ করতো, এবং তারা প্রায় 500 থেকে 800 জন মানুষ তাদের কোম্পানিতে নিয়োগ দিয়েছিল। এবং বলা যেতে পারে এই সকল জাতির মধ্যে, মানে যারা এসেছে ডাচ, ওলন্দাজ, তারপরে ফরাসি, ইংরেজ, এর মধ্যে ইংরেজরা যাতে কিন্তু অনেক বেশি চালাক ছিল। তারা বুঝে গিয়েছিল যে এই অঞ্চল আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আসলে অনেক বেশি সুবিধাদায়ক হবে এবং অনেক বেশি লাভজনক হবে। তো তারা চিন্তা করছিল যে আমরা এখানে টেম্পোরারি ভাবে আছে, ঠিক আছে, আমরা কেন না এখানে থেকে যাই, বা আমরা এখানে একটা অফিস ভালো করেই বানিয়ে ফেলি, বা আমাদের এখানে যা জীবন উপকরণ বা আমাদের বেঁচে থাকার জন্য এখানে যা যা লাগবে এখানে আমরা তার ব্যবস্থা করি, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে আরো বেশি মনোযোগ দিতে পারবো। তো এমন অবস্থায় কিন্তু 1686 থেকে 1689 বা এই সালটার মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিল। তখন কিন্তু এখানে যে শাসকরা অলরেডি ছিল, আমরা জানি বাংলা অনেক পূর্ব থেকেই শাসিত হয়ে আসছে, তো সেই সময় কিন্তু এখানে যে মোগল শাসকরা ছিল তাদের সাথে তাদের কতগুলো খণ্ডযুদ্ধ হয়। খণ্ডযুদ্ধ হওয়ার পরে ইংরেজদের একজন সাহেব, যার নাম কিন্তু ছিল হেজেস, তিনি এসে একটি শান্তি চুক্তি করেন যে না, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা বাণিজ্য করতে আসছি, বাণিজ্য করার ফলে আমি তোমাদেরকে কিছু ট্যাক্স দিচ্ছি, তো আমাদেরকে বাণিজ্য করতে দাও। তো সেই চুক্তির ফলে আসলে মূল কাহিনীটা এখানেই ঘটে যায়
এবং তারা এই চুক্তির ফলে এমন সুবিধা পায় যে তারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্সের বিনিময়ে এখানে বাণিজ্য করবে এবং তারা তাদের ঘাঁটি স্থাপন করতে পারবে। ঘাঁটি স্থাপন বলতে কি বোঝানো হয়েছে, যে এর পূর্বে তারা বাণিজ্য করতো, তাদের কোনো মানে নির্দিষ্ট একটা অফিস ছিল না, তারা নিজেদের প্রয়োজনে থাকতো ছন্নছাড়া হিসাবে। কিন্তু এখন এই চুক্তির মাধ্যমে তারা কিন্তু আসলে একটা অনুমতি পেয়ে গেল নিজেদের একটা অফিস তৈরি করার জন্য বা নিজেদের একটা গোষ্ঠী তৈরি করার জন্য। এই সময় 1690 সালে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাল, 1690 সালে একজন ইংরেজ সাহেব যার নাম কিনা জোব চার্নক, তিনি প্রথম কলকাতায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে কিন্তু কলকাতা নগরীর গোড়াপত্তন। আমরা জানি কলকাতা ভারতবর্ষের অনেক দিন ধরে রাজধানী ছিল। এই রাজধানী কিন্তু এই 1690 সালে জোব চার্নকের হাত দিয়ে শুরু হয়, মানে তার হাত ধরে কিন্তু এই রাজধানী গোড়াপত্তন। তো এখন তাহলে আমরা বুঝে গেলাম যে ভাস্কো দা গামা যখন তার সেইলিং এর জার্নিটা শুরু করে, তারপর থেকে 1690 পর্যন্ত একটা বিশাল সময়ের মধ্যে দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে নিজেদের বুদ্ধি খাটিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা এই জায়গাটা কিন্তু করে নিয়েছে। এবং এর পরবর্তীতে তারা আমাদের প্রায় 200 বছর শাসন করেছে, অনেকে বলে শোষণও করেছে। আসলে এটা অনেক নেগেটিভ অর্থে বলা হয়, বলতে আমার ভালো লাগে না, তারপরও তো এই হলো যে তাদের মূলত বাংলাদেশে পদার্পণ বা বাংলাদেশে ঢোকা এবং বাংলাদেশে তাদের ঘাঁটি স্থাপনের একটা ছোট্ট কাহিনী। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, তারা তো আসলো, তার পূর্বে বাংলার কি অবস্থা ছিল বা তার পূর্বে বাংলায় কেমন অবস্থা ছিল? এর পূর্বেও কি বাংলা কখনো উপনিবেশ হয়েছে, না কি এই প্রথমবারের মতো উপনিবেশ? তো আমি এর পূর্বের অবস্থাটাকে একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই, এর পূর্বে বাংলার কি অবস্থা ছিল। তো আমরা জানি যে আদিমকালে মানুষরা অনেক ছোট্ট ছোট্ট গোষ্ঠী হিসাবে বসবাস করত তাদের প্রয়োজনগুলো মেটানোর জন্য। তো বাংলার বা এই অঞ্চলের এরকমই অবস্থা ছিল, তারা নিজেদের মধ্যে নিজেদের প্রয়োজনগুলো মিটিয়ে নিত এবং নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো গোষ্ঠী হিসাবে তারা বসবাস করত। এই সকল গোষ্ঠীর মধ্যে আমরা কতগুলো নাম জানি, যে বঙ্গ, রাঢ়, পুন্ড্র। আচ্ছা, এর মধ্যে পুন্ড্র অঞ্চল কিন্তু বাংলাদেশে বেশ বিখ্যাত ছিল এবং পুন্ড্র অঞ্চল এখনো বিখ্যাত। পুন্ড্র অঞ্চলটা বাংলাদেশের বর্তমানে কোন বিভাগে পড়ছে এবং কোন জেলায় পড়ছে, কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। তো এইভাবে যখন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, তো এই অঞ্চলের নিতান্ত এই অঞ্চলের এবং এই অঞ্চলের গোষ্ঠীদেরকে আমরা কিন্তু বলতাম অনার্য। অনার্য বলার কারণ আমাদের আরেকজন প্রতিপক্ষ যারা কিন্তু বাইরে থেকে এসেছিল তাদেরকে বলা হতো আর্য। তারা এসে প্রথম এখানে একটা শাসন ব্যবস্থা কায়েম করার ট্রাই করে আর্যদের প্রতি, এবং পরবর্তীতে কিন্তু সেই শাসন ব্যবস্থা ধীরে ধীরে প্রসার লাভ করতে থাকে। এর আগে আমাদের কোনো পার্টিকুলার শাসন ব্যবস্থা ছিল না, আমরা নিজেদের মধ্যে কতগুলো ছোট্ট ছোট্ট জনপদ এর ব্যবস্থা করে আমরা আমাদের মতোই চলাফেরা করতাম বা আমরা আমাদের মতোই জীবনযাপন করতাম। তো এখন আসলো যে আর্যরা আমাদের এখানে চলে আসলো। আর্যদের আসার পরে দেখা যায় যে আমরা পুণ্ড্রনগরের থেকে যেই উৎক্ষিপ্ত শিলালিপিটা আমরা পেয়েছি, আমরা জানি উৎক্ষিপ্ত সেই শিলালিপিতে সম্রাট অশোকের কথা বলা আছে। সম্রাট অশোককে নিয়ে তোমরা অনেকেই জানো। এই সম্রাট অশোক কিন্তু সেই সময় এসে বাংলাতে বা ভারতীয় উপমহাদেশে তার একটা শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং তারপরে ধীরে ধীরে মৌর্য বংশ আছে, তারপর ধীরে ধীরে গুপ্ত বংশ আসে এবং এক পর্যায়ে এসে শশাঙ্ক বাংলাকে বা এই পুরো ভারতীয় উপমহাদেশকে কিছুদিন যাবৎ শাসন করে। শশাঙ্কর শাসন ব্যবস্থাটা অতটা বেশি ব্যাপ্ত ছিল না, তবে মৌর্য এবং গুপ্ত যুগের শাসন ব্যবস্থাটা অনেক দিন ব্যাপ্ত ছিল। তো শশাঙ্কর পর বাংলায় কিন্তু একটা অরাজকতা দেখা দিতে থাকে, কারণ তখন কোনো যোগ্য উত্তরসূরি ছিল না বাংলাকে শাসন করার জন্য। আর ততদিনে যেহেতু আর্যরা চলে এসেছে, দুইটা জাতি একসাথে থাকতে গেলে, আর আর্যরা আমাদের সবসময় ডোমিনেট করা ট্রাই করতো। তারা নিজেরা দেখতে অনেক সুদর্শন ছিল এবং তারা নিজেদেরকে শক্তির উপাসক বলে মনে করতো। তো তারা নিজেদেরকে অবশ্যই অনেক বেশি রয়্যাল বা কিছু একটা ভাবতো। তো সেখান থেকে কিন্তু একটা ক্ল্যাশিং এর ব্যবস্থা শুরু হয়ে যায়। তো শশাঙ্কর মৃত্যুর পরে প্রায় 100 বছর ধরে কোনো শাসক কিন্তু আমাদের শাসন করেনি। আর এই 100 বছরের যে একটা পরিধিকে বলা হয় মাৎসন্যায়। আর মাৎসন্যায় বলতে মূলত বোঝানো হয়েছে যে বড় মাছ পুকুরের, আমরা জানি পুকুরের বড় মাছ অনেক সময় ছোট মাছকে খেয়ে ফেলে। বাজার থেকে অনেক বড় মাছ আনলে আমরা অনেক সময় কাটার সময় দেখি যে পেটের মধ্যে কিন্তু ছোট ছোট কতগুলো মাছ পাওয়া যায়, কারণ ওরা ওটাকে আস্ত খেয়ে ফেলে। তো এই অবস্থাকে মাৎসন্যায় বলা হতো, কারণ ওই সময় শক্তিশালী যে গোষ্ঠীটা ছিল তারা সবসময় ট্রাই করতো
তাদের থেকে ছোট কোনো গোষ্ঠীকে নিজেদের আওতায় নিয়ে আসার জন্য। তো এর পরবর্তীতে একটা বংশ বাংলায় শাসন কায়েম করে এবং সেই বংশটার নাম ছিল পাল বংশ, এবং পাল বংশের প্রথম রাজা গোপাল, তার মাধ্যমে এই মাৎস্যন্যায় শেষ হয় এবং তারা প্রায় 450 বছর বাংলা শাসন করে। এবং এরপরে তাদের শাসনকাল যখন অবসান হয়, তখন আবার কর্ণাটক থেকে, দক্ষিণাত্যের কর্ণাটক থেকে সেন রাজারা আসে এবং তারাও কিন্তু এখানে শাসন ব্যবস্থা শুরু করে। তো কর্ণাটকরা, পাল রাজারা যারা ছিল বা অশোক যারা ছিল, তারা কিন্তু মোটামুটি এই দেশের জনগণের সাথে মিশে গিয়েছিল, কিন্তু সেন রাজারা আবার কর্ণাটক থেকে এখানে তাদের শাসন ব্যবস্থা কায়েম করে। বলা যেতে পারে যে এটা কিছুটা উপনিবেশবাদের মতো ছিল, এবং সেন রাজার মাধ্যমে মোটামুটি বাংলা থেকে একটা বড় অধ্যায় শেষ হয়। কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। এখানে একটু বলে রাখি, সেন রাজারা ছিল কিন্তু সনাতন ব্রাহ্মণ্য ধর্মের অনুগত, এবং এই সময় তারা যে ধর্মটা আসলে প্রচার করত তা ছিল অনেক বেশি রুক্ষ এবং অনেক বেশি মানবতা বিরোধী। এই নিয়ে হয়তো আরেকদিন কোনো বিষয়ে আলোচনা করবো, কারণ এটা অনেক বিস্তৃত বিষয়। যাই হোক, এরপরে 1204 থেকে 1206 সালের মধ্যে একজন তুর্কি সেনা বাংলায় আসেন এবং মাত্র গুটি কয়েকজন সৈন্য নিয়ে তিনি সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার শাসনভার কিন্তু নিয়ে নেন, বা ভারতবর্ষের শাসনভার নিয়ে নেন। এবং তোমরা কি কেউ বলতে পারো যে উনি কে ছিলেন? আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি। উনি খুব দ্রুত তলোয়ার চালাতে পারতেন এবং তার ঘোড়া অনেক দ্রুত ছুটত, এবং তার নামটা বেশ বড়। তোমরা যদি জেনে থাকো তার নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো তিনি যখন এসে বাংলায় শাসন ব্যবস্থা কায়েম করলেন, তো তিনি তো এসেছিলেন অবশ্যই তুর্কি থেকে, তিনি জাতিতে মুসলমান ছিলেন, এবং তখন থেকে কিন্তু বাংলায় মুসলিম সমাজ বা মুসলমান সমাজের একটা শুরু হতে থাকে। তো এরপরের সমাজ ব্যবস্থাটা অনেক বেশি সুদূর প্রসারী ছিল। এরপরে মূলত দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করা হতো। দিল্লিতে একজন সুলতান থাকতো, তার অধীনে আরেকজন সুলতান থাকতো বাংলায়। তো তার মাধ্যমে কিন্তু এইটাকে হলো কন্ট্রোল করা হতো। তো এর আগে একটা ব্যবস্থা বলা হয় যে হ্যাঁ, এই সময় দিল্লি থেকে যে সুলতান কন্ট্রোল করা হচ্ছে তার সাথে ডিরেক্ট বাংলায় কোনো সংযোগ ছিল না, তবে তিনি বাংলাকে কতগুলা অংশে ভাগ করেছিলেন, আর এই প্রত্যেকটা অংশকে বলা হতো ইকলিম। আমরা পার্ট বলি না, পাঠ বা বাংলাদেশ যে এখন একটা ছোট দেশ, এর মধ্যে কতগুলো বিভাগ রয়েছে। তো ওইরকম পুরা বাংলা অঞ্চলটাকে তারা 3টা ইকলিমে ভাগ করেছিল। যেহেতু তারা অন্য দেশ থেকে এসেছে, তারা স্বাভাবিক বাংলা থেকে আরবিটা বেশি প্রেফার করতো বলে এটাকে ইকলিম, এটা কিন্তু কিছুটা আরবি শব্দের সাথে যুক্ত। তো এখানে 3টা ইকলিম ছিল। একটা ছিল লখনৌতি, আরেকটা ছিল সাতগাঁও, এবং আরেকটা ছিল সোনারগাঁও। এই সোনারগাঁওটা ছিল মোটামুটি, আমরা তো জানি সোনারগাঁও কোথায়। সোনারগাঁও হলো বাংলাদেশের নারায়ণগঞ্জে। তো সোনারগাঁওটা কিন্তু বলা হতো যে পূর্ব বাংলার অবস্থা, এবং সাতগাঁও সেটা ছিল পশ্চিম বাংলার অবস্থা, এবং লখনৌতি এটা ছিল উত্তর বাংলার অবস্থা। তো এই 3টা অংশ নিয়ে দিল্লি থেকে সুলতানরা তাদের শাসন ব্যবস্থা প্রচলন করত। এরপরে একজন আসলো, তার নাম হলো ফরুকউদ্দিন মোবারক শাহ। তার নামটা আমরা অনেকেই শুনেছি অনেক সময়। তিনি কেন বিখ্যাত? কারণ তিনি বাংলা থেকে বিদ্রোহ করলেন। তিনি সোনারগাঁওয়ের শাসক ছিলেন। তিনি বাংলা থেকে বিদ্রোহ করে তিনি দিল্লি সুলতানকে বললেন যে আমরা এখন তোমার অধীনে আর থাকতে চাই না, আমরা আমাদের মতো একটা প্রদেশ গড়তে চাই যেখানে আমাদের শাসন ব্যবস্থা কায়েম হবে। এবং এই ফরুকউদ্দিন মোবারক শাহ কিন্তু বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি এই বিদ্রোহটা করেছিলেন 1338 সালে, এবং এই সময়ের পর থেকে কিন্তু বাংলায় স্বাধীন সুলতানি আমলে শুরু হয়। এবং এই স্বাধীন সুলতানি আমল কিন্তু বেশ একটা সময়ব্যাপী ছিল। এটা 1338 সালে শুরু হয় এবং প্রায় 1538-এর দিকে বা আরো কিছুদিন ছিল শেষ হয়। 1538-এর দিকে আবার কেন শেষ হয়? কারণ সেই সময় আবার আমরা নাম শুনেছি সম্রাট হুমায়ুন 1538 সালে, যিনি কিনা সম্রাট হুমায়ুন মোগল সম্রাট। আমরা জানি মোগল সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট হুমায়ুন এরা হলো মোগল বংশের মোগল সম্রাট। তিনি 1538 সালে কিন্তু বাংলা আক্রমণের একটা চেষ্টা করেন, কিন্তু তিনি বিফল হয়ে যান। সেই সময়
একজন আফগান শাসক শেরশাহ সূর তিনি কিন্তু তাকে প্রোটেস্ট করেন। হুমায়ুন তখন এইটা বিফলে ফেরত চলে যান। কিন্তু পরবর্তীতে কিন্তু মুঘলরা বাংলায় দখল করে নেয়। বাংলাকে দখল করে নেওয়ার পরে 1576 সালে যখন সম্রাট আকবর পুরা ভারতবর্ষের সম্রাট ছিলেন, তিনি কিন্তু বাংলাকে প্রথমবারের মতো সুবা বাংলা বা বাংলা অংশের নামকরণ করেন। কিন্তু তখনও আবার বাংলাটা সম্পূর্ণ মোগল শাসনের অধীনে যায় নাই, কারণ এই যে পূর্ব বাংলার কথা আমরা বলেছিলাম, সোনারগাঁ, সাতগাঁও, এই সকল অঞ্চলে তখন ছোট্ট ছোট্ট কতগুলো জমিদারি গড়ে ওঠে এবং সেই সকল জমিদাররা আবার এই সুলতানি আমল যে প্রতিষ্ঠা করেছিলেন, যে ফরুকউদ্দিন মোবারক শাহ, তিনি তাদের মতো করে তারা নিজেরভাবে স্বাধীনভাবে শাসন করতে চায়। এই ছোট্ট ছোট্ট জমিদারকে কিন্তু আমরা বলা হয় 12 ভূঁইয়া। আমরা 12 ভূঁইয়ার শাসন আমল জেনেছি। তো তারা কিন্তু তখন এই পূর্ব বাংলায় শাসন করতেন এবং তারা কিন্তু সম্রাট আকবরের যে শাসন বা আকবরের যে সুবা বাংলা, এটা কিন্তু তারা মানতে চায়নি। তখন আকবর অনেকভাবে চেষ্টা করে। আকবর তার প্রধান সেনাপতি মান সিংকে পাঠায় এবং পরবর্তীতে একজন মানুষ যার নাম কিন্তু ইসলাম খাঁ চিশতি, তিনি 1610 সালে ঢাকায় আসেন এবং তার মাধ্যমেই এই 12 ভূঁইয়াদের পতন ঘটে এবং তিনি 1610 সালে ঢাকাকে জাহাঙ্গীরনগর নাম করেন এবং তখন থেকে কিন্তু সুবা বাংলার রাজধানী হয় জাহাঙ্গীরনগর ওরফে ঢাকা। আমরা শুনেছি কলকাতা নগরীর পত্তন হয়েছে, মাত্র আমি কিন্তু বলেছি যে কলকাতা নগরীর পত্তন হয়েছে 1690 সালে জব চাণক্যের মাধ্যমে। আমরা বলি যে কলকাতা অনেক বেশি ঐতিহাসিক বা কলকাতাতে অনেক বেশি ইতিহাস জড়িত বা অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য রয়েছে, কিন্তু তারও অনেক পূর্বে, তারও প্রায় 80 বছর পূর্বে কিন্তু আমাদের এই জাহাঙ্গীরনগর বা ঢাকার গোড়াপত্তন ঘটে। তার মানে রাজধানীগত মর্যাদায় কলকাতা থেকে কিন্তু ঢাকা অনেক এগিয়ে আছে। তো এই ইসলাম খাঁ, আমরা যে ঢাকা বলি, যে ঢাকা নামটা কেন হলো, আমরা ঢাকা নিয়ে এটা অনেক মজার একটা ঘটনা আছে। যে ইসলাম খাঁ যখন ঢাকা নগরী থেকে উনি বা সোনারগাঁও থেকে বা পূর্ব বাংলা থেকে যখন তিনি 12 ভূঁইয়াদেরকে বিতাড়িত করে দেন, তখন কিন্তু তিনি ঢাক বাজিয়েছিলেন। তো এখানে একটা প্রচলিত কথা আছে যে ঢাকের শব্দ যতদূর গিয়েছিল ততদূর ধরে তিনি তার সীমানা নির্ধারণ করেছিলেন এবং এই জন্য এই অঞ্চলকে ঢাকা বলা হয়। ও ঢাকার অনেকগুলো নামকরণের মধ্যে এটা কিন্তু একটা অনেক ফানি এবং মর্যাদার তথ্য। তো এরপর থেকে বাংলায় এই 1610 সালের পর থেকে বাংলা সম্পূর্ণরূপে মোগলদের শাসনাধীন চলে যায়। মোগলরা কখনো তারা নিজেদের অঞ্চল থেকে শাসন করেছেন, আবার কখনো তারা নবাবের মাধ্যমে শাসন করেছেন। আমরা 1610 সালের পরে ঢাকা আবার কিছুদিনের জন্য রাজমহল বা মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত হয়। তবে সময়গুলো যা ছিল সব মোগল আমলের মধ্যে ছিল এবং এরপরে ধীরে ধীরে আমরা চলে আসি 1657 সালে এবং আমরা জানি 1657 সালের সাথে যার নাম জড়িত তিনি হলেন আমাদের নবাব সিরাজউদ্দৌলা। এবং নবাব সিরাজউদ্দৌলার কথা মনে আসলে আমাদের মাথায়